আপনি রককাটা লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন সব ক্রাইম পাবেন ছাত্রলীগের নামে। আপনি জাস্ট সার্চ করবেন, শিবিরের নামে কোনো ডকুমেন্ট কোনো কিছু পাবেন না। আমি এস এম ফরহাদ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি। আমাদের পরিচয় পাবলিকে অ্যানাউন্স হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা যে হলে ছিলাম, যে ডিপার্টমেন্টগুলোতে ছিলাম বা পুরো ইউনিভার্সিটিতে যে কানেক্টিভিটি ছিল সেদিক থেকে সবার দিক থেকে অলমোস্ট আমরা পজিটিভ ফিডব্যাক পাচ্ছি আর কি। এর বাইরেও সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু কথা বা কিছু কিছু ব্যাপারে আপনারা জানতে চাইছেন, মূলত জানার জন্য বারবার নক দিচ্ছিলেন। আমি খুবই ক্ষমা প্রার্থী, খুবই সরি যে অনেক ভাইদের কল রিসিভ করা হয় নাই। অনেক সাংবাদিক ভাইরা জানার জন্যই জানতে চেয়েছেন, কল দিয়েছিলেন। সামগ্রিক কারণে তখন সবাইকে রেসপন্স করার সুযোগ হয়নি। আজকে মূলত আপনাদেরকে সেই কোয়েশ্চেনগুলো রেসপন্স করার জন্যই এসেছি। আপনাদের মৌলিক প্রশ্নগুলো থাকলে প্রশ্নগুলো করলে আমি আশা করি আপনারা আমার দিক থেকে ক্লিয়ার করতে পারবো ইনশাল্লাহ। সাধারণত ছাত্রলীগের একটা কমিটি দেওয়ার যে স্টাইল, সেখানে প্রথম মেন কমিটি হওয়ার পর থেকে অনেকগুলো প্রোগ্রামে যাইতে হয়। প্রোগ্রামে যাওয়ার পরে এক পর্যায়ে প্রোগ্রামে যেতে যেতে দুইজন সভাপতি বা সেক্রেটারি হয়, একটা ফ্যাকাল্টির বা একটা হলের বা একটা কমিটির। হওয়ার পরে তারা আবার অনেক দিন প্রোগ্রামাদি করার পরে বিভিন্ন জায়গায় ফুল দেয়, এগুলো অ্যাক্টিভিজম করে না, তার প্রোগ্রামগুলোতে যায়, প্রোটোকল দেয়, দিতে দিতে এক পর্যায়ে ফাইনালি তারা আবার একটা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে আবারও কিছু প্রোগ্রাম করে। ঠিক আমার যেই ইস্যুটা আসছে ইনস্টিটিউট কেন্দ্রিক আমার ডিপার্টমেন্টে, সেই কেন্দ্রিক টোটাল আমার ডিপার্টমেন্টের লাইফে কোথাও কেউ একটা সিঙ্গেল ডকুমেন্ট দেখাতে পারবে না আমি ছাত্রলীগের কোনো প্রোগ্রামে ছিলাম। তারা অনেকগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, অনেক জায়গায় অনেকগুলো আয়োজনে গিয়েছে, একই সাথে তারা সিভি আহ্বান করেছে, সিভি দেওয়ার পরে তারা একটা কমিটি দিয়েছে, এরপর অনেকগুলো প্রোগ্রাম করেছে। টোটাল এই কোনো প্রসিডিউরে আমি এঙ্গেজ ছিলাম না। এরপরও কেন এই নামগুলোর প্রশ্ন বা কেন আসছে বা আসে না, এই প্রশ্নগুলো একদম ছাত্রলীগের ব্যাপার, যা আমার মিনিমাম এঙ্গেজমেন্ট না থাকা সত্ত্বেও কোয়েশ্চেন করাটা আমার জন্য ভ্যালিড না আর কি। যেটা বলেছি, পদে থাকার জন্য যে ধরনের কন্ডিশনগুলো লাগে, এই ধরনের কোনো অ্যাক্টিভিজম আমি ছিলাম না। এরপরও একটা নাম নিয়ে কোয়েশ্চেন করাটা এটা ছাত্রলীগের জন্য ভ্যালিড। জি, ছবি নিয়ে একটু আলাপ করি। শুধু দুটি ছবি না, আরও অনেকগুলো ছবি আসবে, আমি বলে রাখি। আরও অনেকগুলো মন্ত্রীর সাথে অনেকগুলো ছবি আপনারা দেখতে পাবেন। কেন? কারণ আমি একদম প্রথম বর্ষ থেকে ডিবেটিং ক্লাবের সাথে সম্পৃক্ত। সেজন্য দেখবেন আমি যে হলে ছিলাম সেই হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম। আমি যেই ডিপার্টমেন্টে ছিলাম সেই ডিপার্টমেন্টে ডিবেটিং ক্লাবের সেক্রেটারিও ছিলাম। যে কারণে ডিবেটিং ক্লাবের যত স্বতঃস্ফূর্ত আয়োজন, কোথাও আমি আয়োজক হিসেবে ছিলাম, কোথাও আমি ডেলিগেট হিসেবে ছিলাম, আমি পার্টিসিপেন্ট হিসেবে পুরস্কার নিয়েছি। তো একটা প্রোগ্রামে যেমন একটা ছবিতে দেখবেন যে আমি বসা, পাশে দুজন ছাত্রলীগের নেতা বসা, একটা ইফতার প্রোগ্রাম। আমি নিজেই সেই জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম, আমি এটার হোস্ট ছিলাম। আর আমার হল ডিবেটিং ক্লাবের সাবেক একজন সভাপতি রাকিব সিরাজি, সেই ছাত্রলীগের নেতা ছিলেন, তিনি দাওয়াত পেয়েছেন ক্লাবের সাবেক হিসাবে। আবার তানভীর হাসান সৈকত, তিনি দাওয়াত পেয়েছেন, সে হচ্ছে আমার হলেই থাকতেন এবং ছাত্রলীগে তখন পোস্টেড। দাওয়াত পাওয়া আমার আয়োজনে, ডিবেটিং ক্লাবের আয়োজন, তখন ফুল ছবি দেখলে দেখবেন ফুল ছবিতে এখানে আরও অনেকে ছিলেন ডিবেটিং ক্লাব বা বিভিন্ন পার্টির। আবার একটা ছবি দেখবেন আমি পুরস্কার নিচ্ছি সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে, সেটাও ডিবেটিং ক্লাবের। আরেকটা ছবি দেখবেন আমি সৈকতকে ফুল দিচ্ছি, সেটাও ডিবেটিং ক্লাবের। যখন সৈকতের ছাত্রলীগের যখন সে সময়ের কমিটি হওয়ার পরে দেখবেন যে হলগুলোতে বা সব জায়গায় বাঁধন, ডিবেটিং ক্লাব, কুইজ সোসাইটি সহ অন্যান্য যে সংগঠনগুলো থাকে, সামাজিক সংগঠন, এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সাধারণত তাদেরকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। এটা খুবই স্বাভাবিক। আপনি এই সিঙ্গেল ছবির ব্যাখ্যা পাবেন গ্রুপ ছবির অ্যানালাইসিস করে। মানে আমার গ্রুপ ছবিতে, ফুল দেওয়ার গ্রুপ ছবিতে বাকি যারা ছিলেন আমার পাশে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে ছবিটা কিসের, তারাই রিপ্লাই দিবে যে আমরা কবি জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে গিয়েছিলাম, পক্ষ থেকে এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। আশা করি ছবির উত্তর পেয়েছেন। একটা কোশ্চেন রয়েছে, এই যে ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের যে মোড়টা আসলে ঘুরে যায় 9 দফা, জি, আমরা প্রাথমিক পর্যায়ে জেনেছিলাম কিন্তু এটি আব্দুল কাদের দিয়েছিল সম্ভবত, কিন্তু পরে আব্দুল কাদের যখন খোলাসা করলেন শিবিরের পক্ষ থেকে এটি বিভিন্ন হাউজে, বিভিন্ন পত্রিকা, মিডিয়াতে কিন্তু এটা ছড়িয়ে দেওয়া হয়। তো এই বিষয়ে আসলে এই মাস্টার প্ল্যানগুলো আসলে শিবিরের পক্ষ থেকে করা হয়েছিল না আব্দুল কাদেরের পক্ষ থেকে আসলে করা হয়েছে? টোটাল মুভমেন্ট নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আসবে, আমি এক লাইনে যদি উত্তর দিই। এখানে এই আন্দোলনটা ছিল সাধারণ ছাত্রদের, যেমন এখানে অন্যান্য সকল দলের, সকল সংগঠনের নেতা এবং কর্মীরা যার দল এবং মতের পরিচয় ভুলে গিয়ে যার যার সামর্থ্য অনুযায়ী এখানে এঙ্গেজ হয়েছে। ছাত্র শিবিরও তার যেটুকু রিসোর্স আছে, সক্ষমতা আছে, তার সক্ষমতা এখানে এঙ্গেজ হয়েছে। কোনটা কার প্ল্যান, কীভাবে না হয়েছে, এগুলো ক্রেডিট নেওয়াটা আমার মনে হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পিরিটের সাথে যায় না। এখানে মূলত সবাই তার মত দল পরিচয় ভুলে গিয়ে সবাই একসাথে আন্দোলন করেছে, এটাই স্বাভাবিক। এবং আমরা এই স্পিডে থাকতে চাই। এখানে আমি কী করেছি, ওনারা কী করেছে, এই অ্যানালিসিস অন্তত ছাত্র শিবির আমরা যাবো না আর কি। তবে আমরা যা করেছি সেটা আমাদের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা জানেন। আর পাশাপাশি বাকি সকল সংগঠন, এখানে বাম সংগঠনগুলো, ছাত্রদল সহ অন্যান্য সংগঠনগুলো, একই সাথে যারা কোনো দলের সাথে পরিচয় না এমন বিভিন্ন জেনারেশনের, যেমন যে শিশুটা স্কুলের ছেলেটা মুভমেন্টে নেমেছে, ইংলিশ মিডিয়ামে যে ছেলেটা মুভমেন্টে নেমেছে, যে রিক্সা চালকটা মুভমেন্টে অংশগ্রহণ করেছে, যে নারী এবং শিশুরা বা অন্যান্য গ্রুপ অফ পিপল যারা এঙ্গেজ হয়েছে, তারা কেউ তো দলীয় পরিচয় আসে নাই। সুতরাং এখানে দলীয় কোয়েশ্চেনগুলো আসলে আমার কাছে মনে হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্পিডকে প্রশ্নবিদ্ধ করার
সাথে সামঞ্জস্যপূর্ণ। এই জন্য আমি এই ধরনের ক্রেডিটের কোনো সাথে যাবো না আর কি। দেখেন এটার সাথে আরও রেলেভেন্ট অনেকগুলো কোয়েশ্চেন আসবে, তুমি কেন গোপন ছিলেন, এটাও একটা প্রশ্ন একই সাথে। দুইটা প্রশ্নের মানে স্বাভাবিক উত্তর হচ্ছে, দেখেন ছাত্র শিবির 2009 সাল থেকে 2009-এর পরবর্তী যে সময় 9 থেকে 14 যে পিরিয়ডে ছাত্র শিবির সারা দেশে ওপেনে কার্যক্রম করেছে। আপনি দেখেন তার পরবর্তী সময়েও ছাত্র শিবির টোটালি যেখানে সম্ভব ওপেন কার্যক্রম করার চেষ্টা করেছে। এখন প্রশ্ন হলো, কোনো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে 56 দিন রিমান্ডে দেয় আর কেউ কিছু বলে না। কোনো ছাত্র সংগঠনের যখন ছাত্র শিবিরে দেখবেন যে বিভিন্ন শাখার সভাপতি সেক্রেটারিকে গুম করে ফেলে, এখন আমাদের অনেক শাখার সেই সময় সভাপতি সেক্রেটারি গুম অবস্থায় আছে, তো বিভিন্ন থানা শাখার সভাপতি সেক্রেটারিকে উঠায় নিয়ে গিয়ে ক্রস ফায়ার দেয়। আমাদের শত ভাইকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, আমাদের শত দায়িত্বশীলকে বিভিন্ন মিথ্যা মামলা জর্জরিত করে রিমান্ডে নির্যাতন করা হয়েছে। এই যে ফেসিবাদ কায়েমের, আপনি বলবেন যে তোমার বড় ভাইকে গুম করে হত্যা করা হয়েছে আর তুমি কেন পরিচয় দিচ্ছ না, এই কোয়েশনটা ভ্যালিড? নাকি তোমার বড় ভাইকে কেন হত্যা করা হয়েছে এটার বিচার চাই, এই প্রশ্নটা ভ্যালিড? আপনার আমার আগের জেনারেশন পার 5-7 কমিটিকে দিনের পর দিন ক্রস ফায়ার করে হত্যা করা হবে, আর পরের কোনো ছোটো ভাই সে যখন পরিচয় এই হত্যার ভয়ে পেশ করতে পারবে না, তখন তাকে কোয়েশ্চেন করবেন যে আপনারা গোপন ছিলেন কেন? আমার মনে হয় এটা মজলুম একটা সংগঠনের উপর আরও বেশি জুলুম করা, এটার সাথে আমার মনে হয় এই প্রশ্নটা এইভাবে আসে না। দ্বিতীয়ত যেটা আপনি দেখছেন যে শুধু শিবির সন্ধ্যায় বিশ্বজিৎকে হত্যা করছে, সে একটা হিন্দু ধর্মের একজন ভাই, তাকেও হত্যা করেছে শুধু শিবির সন্ধ্যায়। এই ধরনের একটা ফেসিবাদ কায়েম হয়ে যাওয়ার পরে স্টেক হোল্ডার কিছু বলে না, বরং যে তার লাইফকে বাঁচানোর জন্য হয়তো পরিচয় দিতে পারে না, তার ফ্রিকোয়েন্টলি অনেক জেনারেশন নিহত হওয়ার পরে তাকে উল্টা জুলুম করবেন, তাকে কোয়েশ্চেন করবেন। আমার মনে হয় এটা একটা চূড়ান্ত পর্যায়ে মজলুমের উপর আবার নতুন করে জুলুম করা। আশা করবো এই ধরনের জুলুম কেউ করবেন না প্লিজ। হামলা মামলা থেকে বাঁচার জন্য সাধারণত সবাই, শুধু আমরা না, মানে সবাই যে কেউ যেভাবে তার প্রোটেক্টিভ স্টেপগুলো নেওয়া দরকার সেভাবে নিয়েছে। আর বেশি কিছু নতুন কিছু বলার মতো এখানে নাই। হেলমেট ব্যবহারের একটা কথা আসছে, এটা কি সত্যি কিনা? টিভির হেলমেট পরিহিত অবস্থায় ছিল ছাত্র। এটার সাথে আরও একটা রেলিভেন্ট কোয়েশ্চেন আসছে যে ছাত্রলীগের সাথে শিবির ছিল, এই ধরনের ক্রাইমের সাথে যারা জড়িত তারা হবে। আমি স্পষ্ট অ্যানাউন্স করছি, আবারও অ্যানাউন্স করছি, আমরা অলরেডি বলেছি, সেটা হলো ফেসিবাদ কায়েমে ছাত্রলীগ যে ধরনের ঘৃণ্য কার্যক্রমে জড়িত ছিল তার প্রত্যেকটা বিচার হওয়া দরকার, এবং যত ভিকটিম আছে তারা আইনি প্রক্রিয়া যাবে। আমরা এটা আশা করছি, কোনো ভিকটিম যদি ফেসিবাদী ছাত্রলীগের আচরণের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আইনি সহায়তা চায়, আমরা ছাত্র শিবির তার সর্বোচ্চ সাপোর্ট দেব। কোনো সন্ত্রাসী, কোনো এ ধরনের ফেসিবাদ কার্যক্রমে জড়িত কোনো অপরাধী পার পাবে না, আমরা এটার বিরুদ্ধে স্ট্যান্ড নেব। আমরা আশা করব, আমরা যাতে স্ট্রংলি বিশ্বাস করি, ফেসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনে যেমন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা যেমন একসাথে কাজ করেছি, সামনে ক্যাম্পাসগুলোতে যে কোনো সাথে আমরা একসাথে কাজ করব। আচ্ছা, এখানে একসাথে অনেকগুলো কোয়েশ্চেন করছেন, একটা কোয়েশ্চেন না। প্রথম কোয়েশ্চেন হইল ছাত্র রাজনীতির ব্যাপারে শিক্ষার্থীরা এখন বিরোধিতা করছে, আপনারা কেন এখন আসছেন, আবার এটার পক্ষে কেন স্ট্যান্ড নিচ্ছেন, এই মুহূর্তে কেন আসছেন? আর এটার সহজ বিষয় হচ্ছে এই যে টোটাল যে চিন্তা গঠন এখন ছাত্রদের মনে আছে, মন মানসিকতা, এটা কিন্তু ফেসিবাদ গত 10-15 বছর ধরে যে একটা নেগেটিভ দাঁড় করিয়েছে, সেটা একটা আউটপুট। বারবার যে একটা নেগেটিভ, যে ছাত্র রাজনীতি মানেই যে নেতা আসলে প্রটোকল দিতে হবে, ছাত্র রাজনীতি মানেই সিট কে পাবে এটা আমি ডিফাইন করে দেবো, ছাত্র রাজনীতি মানেই যে হচ্ছে যে কাউকে টর্চার করা যায়, কেউ বিরোধিতা করতে পারবে না। এই যে ছাত্র রাজনীতির সমীকরণ, এটা কিন্তু আসলে ছাত্র রাজনীতির মূল সমীকরণ না। আপনি যখন বিশ্ববিদ্যালয়গুলোতে এটা ডিফাইন করতে পারবেন যে সিট কে পাবে কে পাবে না, এটা ডিফাইন করবে হল প্রশাসন, এখানে কেউ এঙ্গেজ হতে পারবে না, কোনো শিক্ষার্থীর গায়ে হাত তুলতে পারবে না, হাত তুললেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে। তখন দেখবেন যে এখানে আসলে আরও আমূল সংস্কারের পরে যখন দেখবেন এখানে কেউ কারো সিদ্ধান্তে কেউ কারো মত চাপায় দেওয়ার অধিকার রাখে না, সুযোগ পায় না, বরং কেউ কারো মত চাপায় দেওয়ার চেষ্টা করলে সে পানিশমেন্ট পায়, সাথে সাথে এখানে এই পরিবর্তিত যে ছাত্র রাজনীতির সুন্দর রূপ, এই রূপটা শিক্ষার্থীরা গ্রহণ করবে আমরা আশ্বাস করি। এদিকে আরেকটা প্রশ্ন আসছিল যে অনেক ছাত্র সংগঠনরা সম্ভবত আগে একমত হয়েছিলেন। রেলিভেন্ট কোয়েশ্চন হচ্ছে, আপনারা হয়তো একটু পরে করবেন, সেটা অ্যান্সার করে দিই, যে পরিবেশ পরিষদ নিয়ে একটা আলাপ আসছে, যে পরিবেশ পরিষদ ছাত্র শিবিরকে নিষিদ্ধ করছিল। দেখেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী, যে অধ্যাদেশ অনুযায়ী ইউনিভার্সিটি চলে, কাউকে হ্যাঁ বলো অথবা না বলো অথরিটি 3টা। নাম্বার 1 সিনেট, নাম্বার 2 সিন্ডিকেট, নাম্বার 3 হচ্ছে একাডেমিক কাউন্সিল। এই 3টার বাহিরে আর কোনো অথরিটি কাউরে হ্যাঁ বা না বলার অথরিটি রাখে না, কারো অ্যাক্সেস দেওয়া বা না দেওয়ার। এই 3টার বাইরে পরিবেশ পরিষদ, সেখানে কোনো কেউ একমত হইলো কি হইলো না এটার উপর ভিত্তি করে কারণ আপনি হ্যাঁ বা না বলেন, এটা আসলে মানে এটা ভ্যালিড কোয়েশ্চেন না, বরং ইউনিভার্সিটিকে কোয়েশ্চেন করবে যে আপনাদের অথরিটি থেকে এরকম কোনো ডিসিশন হয়েছে কিনা। দেখবেন এই 3টা অথরিটি এ ধরনের কোনো সিদ্ধান্ত তো দূরের কথা, এই ধরনের আলাপই কখনো হয় নাই। আর ছাত্র শিবির যেখানে নিয়মতান্ত্রিক রাজনীতির সাথে সম্পৃক্ত এবং নিয়মতান্ত্রিক রাজনীতি করে, সেখানে এই প্রশ্ন কখনো আসবে না আর কি। এটা আমি সহজ করে বলি, আপনি রক কাটা লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন সব ক্রাইম আমি ছাত্রলীগের নামে।
আপনি জাস্ট সার্চ করবেন। শিবিরের নামে কোনো ডকুমেন্ট কোনো কিছু পাবেন না, কোথাও পাবেন না। সাথে আসলে এত জড়িত কেন, মানে কিছু একটা খুবই স্বাভাবিক। ফেসিবাদ দীর্ঘদিন ধরে যখন একটা রিপিটেডলি এস্টাবলিশ করতে চাইবে, সেখানে আপনি কথা বললে আপনারা ট্যাগ দিয়ে মারা ফেলবে, আপনি এখানে একটা এস্টাবলিশ করা খুবই স্বাভাবিক। কারণ এখানে প্রত্যেকটা উপাদান এটাকে হেল্প করছে, কেউ উপাদানটা বিরোধিতা করতে পারে নাই। এই উপাদান যে নেগেটিভ যে এস্টাবলিশ করো না কেন, কেউ হয়তো সমর্থন দেয় নাই, কিন্তু বিরোধিতা কেউ করতে পারে নাই। সমন্বিত সামগ্রিক ইফোর্ট দিয়ে একটা ন্যারেটিভ দাঁড় করায়, ন্যারেটিভ এস্টাবলিশ হতে বাধ্য। এখন এটা ন্যারেটিভ রাইট অর রং, এটা সিদ্ধান্ত দিবেন আপনারা সাংবাদিকরা যারা আছেন তারা যাচাই করবেন, অ্যানালাইসিস করবেন যে এটা সত্য কিনা, এটা আপনার দায়িত্ব। ক্যাম্পাসে আপনারা কেমন ছাত্র রাজনীতি চান? এই যে একটু আগে বলেছি, ছাত্র রাজনীতি ফরম্যাটে থাকবে, ইউনিভার্সিটি কোনো ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অথরিটি ছাত্র রাজনীতি থাকবে না, এটা ডিফাইন করবে ইউনিভার্সিটি প্রশাসন। তারপর ছাত্র রাজনীতি একটা পরিবর্তিত রূপ, সুন্দর একটা রূপ আসবে।